ফিরে এলাম বিরতির পর। আমার সঙ্গে রয়েছেন এই শহরের ভীষণ প্রিয় একজন মানুষ, রাজীব হাসান চৌধুরী। রাজীব ভাই, এবার আপনাকে কিছু ছোট ছোট কোশ্চেন করব। জি। র্যাপিড ফায়ার আবার র্যাপিড ফায়ারও না। সর্বনাশ। আচ্ছা, ওকে। অল্প। আম, আপনার এই সময়ে সঙ্গীত না ফটোগ্রাফি, কোনটা বেশি টানছে আপনাকে? আমাকে টানছে সঙ্গীত। আচ্ছা। আপনার প্রিয় খাবার? প্রিয় খাবার, খেতে ভালোবাসেন তো? আমি মানে খেতে তো অনেক ভালোবাসি। প্রিয় খাবার হচ্ছে যত খারাপ খারাপ খাবার আছে সব, মানে আইসক্রিম, চিপস, পিৎজা, বার্গার, বিরিয়ানি, কাচ্চি বিরিয়ানি সব। আর প্রিয় সময়? প্রিয় সময় এখন যদি বলেন, এটা হচ্ছে রাতে, মানে যখন আমরা একটু ফ্রি সময় পাই তখন আমরা মুভি দেখি। ওই সময়টা আমার খুব ভালো লাগে, মানে ওই সময়টাতে আমার মনে হয় যে একটু রিল্যাক্স করা যায়, তখন আমরা একটু মুভি দেখি, সেটা ভালো লাগে। আপনি রোমান্টিক না প্র্যাকটিক্যাল? আমি ভীষণ রোমান্টিক, ভীষণ। আসলে রোমান্টিক মানুষটা কিন্তু অনেক কিছু মানে উদ্ভাবন করতে পারে। দেখেন, যদি আমি প্র্যাকটিক্যাল হতাম তাহলে আমি হয়তো বা এত পাগলামি করতামই না। আমি আমার আমার মানে স্ত্রী, তার আমাকে নিয়ে অভিযোগ হচ্ছে একটাই, যে তুমি থামবা কবে। মানে সবাই চায় একটা স্টেবল একটা একটা সিচুয়েশন, যে আচ্ছা একটা চাকরি করছে, ঠিক আছে, থামলো। আমার কথা হচ্ছে যে ও দেখছে যে আচ্ছা ঠিক আছে চাকরি করবে না, আচ্ছা কি করবে, ছবি তুলবে, আচ্ছা ঠিক আছে ছবি তুলছে, ছবি তুলতে তুলতে এমন একটা জায়গায় আসলে আমরা আসতে পারলাম যে হ্যাঁ ঠিক আছে, আমার এখন ফটোগ্রাফি আলহামদুলিল্লাহ, মানে ওটা নিয়ে খুব একটা আমার কষ্ট করতে হয় না, মানে আমি জানি যে আমার কাজ থাকবে। তখন হচ্ছে একটা বাংলা স্কুল শুরু করলাম, আবার একটা মিউজিক করা শুরু করলাম। তো প্র্যাকটিক্যাল মানুষরা আমার মনে হয় না এত পাগলামি করে। না, বোঝা যায় আপনার এত সুন্দর সুন্দর ছবি দেখি মাঝে মাঝে ভাবি কি নিয়ে, বোঝা যায় আপনি রোমান্টিক। কে বেশি রাগ করে, আপনি না ভাবি? ভাবি, একদম। আচ্ছা। আর কারো অ্যাটিটিউড দেখলে কি কষ্ট পান? মানুষ তো, তা তো পাবোই। তা আপনার দুইটা ভালো দিক এবং দুইটা নেগেটিভ দিক যদি শুনতে চাই। কঠিন প্রশ্ন। আচ্ছা, না আমি নেগেটিভ দিক খুঁজেই পাচ্ছি না। আচ্ছা যাও, আর একটু চিন্তা করে বলি, দাঁড়ান, ইন্টারেস্টিং প্রশ্ন। আমাকে তার কেউ এসব প্রশ্ন কোনোদিন করে নাই। মানে যেটা নিয়ে ভাবি রাগ হতে পারে এরকম কিছু একটা, বা আপনি ওর কথা শুনে। আচ্ছা, ওকে। আমার নেগেটিভ দিক হচ্ছে আমি ভীষণ অগোছালো, যেটা মানে প্রতিদিনের আমার স্ত্রীর রাগের বিষয়, যে যা আমাকে বলা হয় সেটা আমি কখনোই করি না। কাপড় চোপড় উল্টাপাল্টা করে রাখি, ঘর দোর এলোমেলো করে রাখি, এটা হচ্ছে আমার মানে প্রথম অভিযোগের ব্যাপার। দ্বিতীয় অভিযোগ হচ্ছে গিয়ে যে শরীর স্বাস্থ্যের ব্যাপারে ভীষণ উদাসীন। মানে আমার যা যা করা উচিত, আমার আমি শারীরিকভাবে সুস্থ থাকার জন্য, সেটা খাবার দাবারের হিসাব নিকাশ থেকে শুরু করে পর্যাপ্ত ঘুম, আমি কোনোটাই করি না। তো এগুলা হচ্ছে আমার খারাপ দিক। ভালো দিক হচ্ছে আমি বাচ্চাদের সাথে ভীষণ ভালো, মানে আমি বাচ্চাদেরকে খুব ভালো মতো ওদের সাথে মিশতে পারি। মানে আমার স্ত্রীর সাথে যেটা হয় যে ও রাগারাগি করে ফেলে যে কোনো একটা ঘটনায়, আমি যে হচ্ছে আচ্ছা বাচ্চাদেরকে ঠান্ডা করি। তো এটা হয়তো আমার একটা ভালো দিক। আর আরেকটা ভালো দিক, আমি খুব তাড়াতাড়ি মানুষের সাথে মিশতে পারি, খুব তাড়াতাড়ি বন্ধু হয়ে যাই। এটা খুব ভালো। কাউকে হিংসা করেন? হ্যাঁ, করি, অনেক মানুষকে করি। যখন দেখি যে কেউ কোনো ভালো কাজ করে ফেলছে, যেটা আমি করতে পারতাম কিন্তু কোনো একটা কারণে করতে পারি নাই, তখন আমার ওই মানুষটাকে খুব হিংসা হয়। এটা ভালো হিংসা, এটা অবশ্যই ভালো হিংসা কিনা আমি জানি না। মানে আমি যখন বিজ্ঞাপনে কাজ করতাম তখন এটা হতো যে ধরেন আমরা বাংলাদেশি বিজ্ঞাপনী সংস্থাগুলোতে যারা ক্রিয়েটিভ ডিরেকশনে যারা ছিলেন, তা আমরা তো সবাই মোটামুটি বন্ধু। তো কেউ ধরেন একটা খুব ভালো বিজ্ঞাপন বানায় ফেললো, তখন মনে করেন যে মনে মনেও না, তখন আমরা ফোনও করতাম, যেটা কেন বানাইলি, তো বেশি ভালো হয়ে গেছে।
আসলে আমারও মনে হয় এটা হইতে পারে। হ্যাঁ, হিংসা থাকবেই। আচ্ছা, আপনার প্রথম ভালোবাসা এনিথিং? আমার প্রথম ভালোবাসা আমার নানু। আমি আমার নানুর কাছে বড় হয়েছি। তো আমার মানে আমার নানুর আমি ছিলাম প্রথম নাতি। মানে আমার মা সবচেয়ে বড় ছিলেন ভাই বোনদের মধ্যে। তা আমি যখন হয়েছি আমার মা তখন খুবই ইয়াং। তো উনি তখন পড়াশোনা করছেন। তো আমি যখন হওয়ার পরে আমার নানা নানুর বাসায় আমাকে রাখা হয়েছিল, মানে যা হয় বাংলাদেশে যে মায়ের বাড়িতে ছিলাম আমি কিছুদিন। তো যখন আমার 40 দিন বয়স, তখন আমার বাবা মা আমাকে নিয়ে তাদের বাসায় চলে গেছিলেন। তা আমার নানা ছিলেন হচ্ছেন দারোগা। তো উনি বাইরে ছিলেন। তো উনি বাসায় ফেরার পরে দেখেছেন আমি নাই। তো উনি আমার নানুকে বলেছিলেন যে আমি আসতেছি। তো উনি একটা বেবি ট্যাক্সি নিয়ে আমার আম্মা আব্বার বাসায় গেছেন, যে নাকি আমাকে একটা কাঁথা দিয়ে পেঁচিয়ে নিয়ে চলে আসছিলেন। তা আমাকে আর দেন নাই। তা আমি নানুর কাছেই বড় হয়েছি। তা আমার বাবা মা ওনারা আসতেন আর কি, ঢাকার মধ্যেই থাকতাম। তো নানু হচ্ছে আমার জীবনের বোধহয় সবচেয়ে প্রিয় মানুষ। প্রথম সবচেয়ে প্রিয় মানুষ। হ্যাঁ, পরবর্তীতে আমার নিজের মেয়ে হয়েছে, আমার সেগুলো আলাদা কথা। কিন্তু নানু হচ্ছে আমার, যদি বলেন প্রথম ভালোবাসা কি, অবশ্যই নানু। তিনি আছেন না, আমার নানু মারা গেছেন। শান্তি হ্যাঁ কামনা করছি। স্বপ্ন দেখেন? হ্যাঁ, ভীষণ ভীষণ। আমার স্বপ্নগুলো খুবই খুবই ক্লিয়ার স্বপ্ন। মানে আমি আসলেও দেখি, আমি বললাম যে আমার স্ত্রী এর বর্তমান অভিযোগ আমাকে নিয়ে, যে তুমি প্রত্যেক সেকেন্ড কথায় তুমি বাংলা স্কুলকে কেন টেনে নিয়ে আসো। তো কথাটা সত্য। আমি আসলেও স্বপ্ন দেখি যে যত বাচ্চা বাংলাদেশি অথবা বাংলা ভাষী যত বাচ্চা পৃথিবীতে আছে, তারা বাংলা পড়তে পারবে, তারা বাংলা লিখতে পারবে, তারা মনে করবে বাংলা ইজ রিয়েলি কুল। সো আমি যেভাবে করে আমরা বলি যে বাংলা স্কুল নামটা কিন্তু এভাবে আসছে যে বাংলা ইজ কুল। তো আমরা ওটাই বিশ্বাস করি, আমি ওই স্বপ্নটাই দেখি যে এক একটা বাসায় 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 ওই পরিবেশগুলো তৈরি হচ্ছে, যে বাচ্চারা নিজেরা বাংলা শিখছে, বাবা মার সাথে তাদের বাংলা নিয়ে কথা হচ্ছে। ধীরে ধীরে একটা বাবা তার বাচ্চাকে নিয়ে শুয়ে শুয়ে জাফর ইকবাল স্যারের একটা বই পড়ে শোনাচ্ছে, একটা ফেলুদার গল্প পড়ে শোনাচ্ছে, একটা বাংলা একটা সিনেমা দীপ নম্বর 2 দেখাচ্ছে। আমি একদম আমি পরিষ্কারভাবে দেখতে পাই যে এটাই হচ্ছে আমার গোল। মানে এই জায়গাটাতে আমি যেতে চাই একটা সময়। এবং খুশির কথা হচ্ছে মাত্র 1 মাসও হয়নি আমরা কিন্তু লঞ্চ করেছি। 8-10টা ফ্যামিলি যারা বাংলা স্কুল রেগুলারলি ব্যবহার করছে, ওই ফ্যামিলিগুলোর মধ্যে এই যাত্রাটা শুরু হয়ে গেছে। তারা আমাকে রেগুলার ভিডিও পাঠাচ্ছে যে তাদের বাচ্চারা দৌড়ে দৌড়ে আসছে যে মা দেখো আমি এটা লিখেছি, হ্যাঁ, অথবা মা এটার মানে কি, হ্যাঁ, মা উইন্ডো মানে কি, আচ্ছা উইন্ডো মানে জানালা। এভাবে তারা নিজেরা শিখছে। মানে এইটা আপনি প্রশ্নটা থ্যাংক ইউ আপনি করেছেন, যে আমি আসলেও এখন আমার স্বপ্নে আর কোনো কিছু নাই। আমার স্বপ্নে একদম এইটাই আছে যে ঘরে ঘরে বাচ্চারা এখন বাংলা বলবে। ভীষণ ভালো লাগলো এই কথাটা আপনার। যতদূর বাংলা ভাষা ততদূরই আমাদের বাংলাদেশ। জি, আমরা বাংলাদেশকে তো সবসময় ধারণ করবো, আমাদের দেশ, আমাদের প্রাণ, আমাদের সেই দেশের জন্য যে কিছু করছেন, আপনার উপরে অনেক দোয়া থাকলো, আমাদের সবার পক্ষ থেকে থ্যাংক ইউ সো মাচ। শুভকামনা থাকলো। ভীষণ ভালো লাগলো, ভীষণ ভালো লাগছিল। আরো অনেক সময় গল্প করতে চাচ্ছিলাম। তো সেই সময়ে চাইবো আপনি আমাদের লন্ডন টিভির দর্শকদের জন্য, আমাদের জন্য আপনার কিছু কথা। আমার কথা এখনো সেই বাংলা স্কুলের কথাই। আমি সবসময় এই কথাটা বলি, আমার বন্ধুদেরকে বলি, আমার ক্লায়েন্টদেরকে বলি যে ভাষা কিন্তু মারা যায়, ভাষা চিরজীবন বেঁচে থাকে না। ভাষা ততদিন পর্যন্ত বেঁচে থাকে যতদিন পর্যন্ত আমরা সেটাকে যত্ন করে লালন পালন করি। আমাদের বাবা মা আমাদেরকে বাংলা ভাষাটা দিয়েছেন। আমরা যদি আমাদের পরের প্রজন্মকে বাংলা ভাষাটা শিখিয়ে না যেতে পারি, আমরা কিন্তু আশা করতে পারি না যে ওরা তাদের পরের প্রজন্মকে বাংলা শিখিয়ে যাবে। তার মানে এই বাংলা ভাষাটা আমার পরের প্রজন্মে কিন্তু বিলুপ্ত হয়ে গেল, তারপরে আর নাই। তা আমরা যদি কোটি কোটি বাঙালি
আমাদের নিজেদের উদাসীনতা বলেন অথবা কিছুটা স্বার্থপরতার জন্য আমরা যদি আমাদের পরের প্রজন্মকে বাংলাটা না শিখিয়ে যাই, তাহলে আমরা কিন্তু একদম নিজের হাতে বাংলাটাকে গলা টিপে মেরে ফেলে দিয়ে যাচ্ছি। তো আমার চাওয়া, আমরা চেষ্টা করে যাচ্ছি বাংলা স্কুলের মাধ্যমে যে আমাদের বাচ্চারা যেভাবে বাংলা শিখতে পছন্দ করবে আমরা ঠিক সেভাবে বাংলাটাকে ওদের সামনে তুলে দিচ্ছি। তো সব দর্শক, নন্দন টিভির যত দর্শক আছেন অথবা যারাই শুনছেন দেখছেন, তাদের সবার কাছে আমার অনুরোধ এটাই যে আপনাদের তেমন কিছুই করতে হবে না। আপনারা শুধু বাচ্চাদেরকে এই অ্যাপটা নামিয়ে দিন, নামিয়ে দিয়ে দেখুন ওরা নিজেরা শিখছে কিনা। যদি শেখে তাহলে তো খুশি, ওরা বাংলাটা শিখে যাবে, আপনাদেরও ভালো লাগবে। এটাই আমার অনুরোধ আর এটাই চাওয়া। চমৎকার। অনেক শুভকামনা থাকলো এই না, জন্য ধন্যবাদ। আমার পক্ষ থেকে। অবশ্যই আমরা সহযোগিতায় আছি এবং থাকবো। থ্যাংক ইউ। বিদায়ের মুহূর্তে আপনার খালি গলায় দুটো লাইন শুনতে শুনতে বাড়ি যেতে চাই। তার আগে আমি একটু দর্শকদের কাছ থেকে বিদায় নিচ্ছি। এমন একজন মানুষ থাকে বা কোনো মানুষের মধ্যে যদি কোনো চাপা আগুন থাকে, সেটা কিন্তু কোনো না কোনোভাবে বের হয়েই আসে। সেটাকে আমরা কেউ আটকে রাখতে পারবো না। আমাদের রাজীব চৌধুরীর ভেতরে একটা চাপা প্রতিভা, একটা চাপা আগুন ছিল, যেটা তিনি কোনো না কোনোভাবে বের করে আনছেন। দেশের প্রতি, আমাদের দেশের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা, আমাদের শিল্প সংস্কৃতি তার ভেতরে ছিল। তিনি যে দেশকে ভালোবাসেন, আমার বাংলা ভাষাকে ভালোবাসেন, সেটা ছিল তার ভেতরে। সেটা অনেক দূর এগিয়ে যাচ্ছে এবং আমি সফলতার সঙ্গে তিনি এগিয়ে যাবেন এই কামনা করছি। আবারও দেখা হয়ে যাবে খুব শীঘ্রই কোনো প্রিয় শিল্পীকে নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবে এবং অবশ্যই নন্দন টেলিভিশনের সঙ্গে থাকবে। হইয়া আমি দেশান্তরী, দেশ বিদেশে ভিড়াই তরি রে, নঙ্গর ফেলি ঘাটে ঘাটে, নঙ্গর ফেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে আমার মনের নঙ্গর পইরা রইছে হায় রে, সারেং বাড়ির ঘরে।